বং দর্পণ, বিনোদন সবার জন্য। তাকাবেন একটু, এদা সুজিতটা একটু ধরুন, সুজিতটা তাকান সামনে, রেডি, সামনের দিকটা। দারুণ দারুণ। এদিকে তাকান, এদিকে তাকান, সবাই তাকান এদিকে। চিত্রশিল্প, ভাস্কর্য এবং ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন। কখনো ওয়ার্কশপ, বিশিষ্ট শিল্পী বন্ধুদের নিয়ে ওয়ার্কশপ, কখনো চিত্র প্রদর্শনী বা ফটোগ্রাফি প্রদর্শনী, ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করেন এবং একেবারে প্রান্তিক স্তরে যে সমস্ত শিল্পী বন্ধুরা হয়তো একদম কোনো প্রত্যন্ত গ্রামে তারা বাস করেন, সেখানে শেখানোর, পথ দেখানোর গুরুর বড় অভাব, কিন্তু তবুও যারা আপন মনের মাধুরী মিশিয়ে, রঙের সঙ্গে রং মিশিয়ে ইজেলের বুকে গড়ে তোলেন শিল্পের ইমারত, সেই সমস্ত শিল্পী বন্ধুদের নিয়ে প্রগতি দীর্ঘদিন কাজ করছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এবং অনেক সময় ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ থেকে শিল্পী বন্ধুরা ছবি পাঠান আমাদের চিত্র প্রদর্শনীতে। দীর্ঘদিন ধরে যে সমস্ত শিল্পী বন্ধুরা প্রগতির চিত্র প্রদর্শনীতে ছবি পাঠিয়েছেন, তাদের একটি অনন্য অভিজ্ঞতা আছে যে তারা যখন প্রথম এখানে ছবি দেন, কিন্তু যদি 5 বার 6 বার বা 2 বছর 3 বছর পরে তাদের ছবির গুণগত মান অনেক বেশি ঋদ্ধ হয়ে ওঠে।
আসলে প্রগতিতে শুধুমাত্র ছবি দেয়া নয়, যে সমস্ত বিশিষ্ট শিল্পী বন্ধুরা থাকেন আমাদের পাশে, যেমন আজকে আছেন সুজিত দা, আছেন বাদল দা, আছেন প্রশান্ত দা, আছেন মলয় দা, এরকম গুণী শিল্পী বন্ধুরা প্রত্যেক শিল্পী বন্ধুকে তার উত্তরণের পথটা প্রত্যেকটি এই প্রদর্শনীতে দেখিয়ে দেন। যে উত্তরের কাছে প্রগতির দীর্ঘদিনের বন্ধু সুজিত দা, এবং শিল্পী বন্ধুদের প্রতি নিয়ত পাশে থাকেন কিভাবে নৃত্য হবে, কিভাবে তিনি পরিশীলিত হবেন তার শিল্পে, বাংময় হয়ে উঠবে এক একটি ছবি। আমি মাইক্রোফোন তুলে নিচ্ছি সুজিতদার হাতে। নমস্কার, শুভ সন্ধ্যা। বন্ধুরা, মদলদা এবং আমাদের খুবই পরিচিত আর্টিস্ট হিয়ার প্রশান্তদা পরিচয় দিতে হয় এই কারণে প্রশান্তদা বহু শিল্পীদের সাথে মেলামেশা করেছেন। হ্যালো হ্যালো, প্রশান্তদা সম্বন্ধে যদি বলি, প্রশান্তদা আমরা ছোটোবেলায় যেসব শিল্পীদের নাম শুনেছি, নন্দলাল বোস থেকে আরম্ভ করে রামকিং গল্পে দেবীপ্রসাদ রায় চৌধুরী, তাদের সান্নিধ্যে ছিলেন। বিভিন্নভাবে তাদের জীবন চরিত্র দেখেছেন, তাদের স্টুডিওতে গিয়েছেন, তাদের যে ছবি আঁকার যে প্রেরণা, যে উৎসাহ, সেটা কীভাবে এসছে সেটা বিভিন্নভাবে তিনি বইতে লিখে ব্যক্ত করেছেন এবং সে বই আমরা পড়ি। প্রশান্তদা দীর্ঘদিনের ইতিহাস এই ছবিকে নিয়ে, এবং আজও সে বহন করেছে। বিভিন্ন প্রদর্শনীতে আসতেন এবং প্রদর্শনী থেকে ছবি বিশ্লেষণ করেন এবং ছবির সম্বন্ধে বিশদ আলোচনা করেন। এবং আমাদের মলয় দাস বহু দীর্ঘদিন ধরে কাজ করছে। আর শৈলতার কথা তো বলতেই হয়। আজকে অনেক ছেলে মেয়ে যারা অঞ্চলে থাকে, তারা বিভিন্নভাবে নিজস্ব ব্যস্ততা থাকলেও একটা গ্রুপ করা বা একটা এক্সিবিশন করার সাহস হয়ে ওঠে না। অর্থাৎ কীভাবে এক্সিবিশন করবে, কোন জায়গায় ইয়ে করবে, এই সিদ্ধান্ত তাদের মধ্যে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই দিক থেকে সেগুলো একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তাও এগিয়ে করে প্রায় 16-17 বছর হয়ে গেল, প্রথম থেকেই আমরা রয়েছি। তো এই এক্সিবিশন সেইভাবে সবাই এখানে ছবি পার্টিসিপেট করার জন্য সেগুলো একটা মুখ্য ভূমিকা থাকে। ছবি আঁকা শিল্পী আনতে, কিন্তু তাদেরও একটা পথ দেখাতে হবে। সে নিরলসভাবে সেই প্রচেষ্টা সেগুলো প্রতি বছরে এরকম এক্সিবিশন করে। তো আজকে যারা ছবি আঁকা নিয়ে আজকে এখানে সাজিয়েছে, প্রদর্শনী কক্ষ সাজিয়েছে, অনেকের কাজই ভালো হয়েছে। আবার যারা কাজ করছে তাদেরও ভেঙে বেরিয়ে আসতে হবে। ছবি আঁকা একটা অন্তরের ভাষা। ছবিকে ভালো না বাসলে ছবি ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। যেমন আমার সামনে রয়েছে এই 3টে বড় ল্যান্ডস্কেপ। ওই মেয়েটা, আমার নাম মনে আসছে না, ও চুচড়াতে থাকে। ও খুব ছবি নিয়ে ভাঙাচোরা করে এবং ওর নিজের একটা গ্যালারি আছে এবং গ্যালারিটা মাটির গ্যালারি। আমরা প্রদর্শনী উদ্বোধন করতে গেলে একটা বছর 7-8 হবে। একটা প্রত্যন্ত অঞ্চলের এই যে আধুনিক ভাষা, আধুনিক মনের ব্যাপার, যে একটা প্রদর্শনী কক্ষ না করলে এই এলাকার ছেলে মেয়েদের ছবি আঁকা কীভাবে দেখবে না দেখবে, এই যে একটা ভাবনা নিয়েছে, সেটা যেমন একটা সমাজের লাভ, তেমনি তার ছবিকেও সেইভাবে সাজিয়েছে যে বৃক্ষ থেকে আরম্ভ করে আজকে চারিদিকে উষ্ণতা যে আমরা সময়কালে পাচ্ছি, সেটা আগামী দিনে একটা ধ্বংসের জায়গায় চলে যাচ্ছে। সেই সব কাজকে নিয়ে সে ছবি নিয়ে এসছে। অর্থাৎ ছবিকে আমরা বলবো এইভাবে সমাজের সাক্ষী যেন থাকতে পারে, যে সমাজের যে আজকে বহিষ্কৃত জায়গা, সেটা যেন ইতিহাস বহন করে থাকে। এই ছবির প্রচেষ্টা সকলেরই থাকতে হবে। ছবি আমি এঁকে দিলেই ছবি হবে না, ছবি ভাঙা করার একটা থাকে, একটা সিলেবাস আছে, সেটাও যেমন ঠিক। এবং ছবির জন্য পড়াশোনা করা, বিভিন্ন হলে প্রদর্শনী যাওয়া, সেটা একটা দিক। আমি যখন প্রথম এক্সিবিশন করি 1988 সালে, আমার গ্যালারিতেই করেছি 2 জন মিলে। সেখানে প্রচুর ছবি দরকার। আমাদের তখন বলার জন্য কেউ ছিল না,
হাতে 2 মাস ছিল, এই এত বড় ঘরের ছবি, দুজনের ছবি ধরানো অনেক কঠিন ব্যাপার ছিল। আমি 4-5টা ওয়ার্কের কাজ করার পরে আমি সেভাবে কিছু ছবি দিতে পারবো না, আমার একটা ভয় এসে দাঁড়িয়েছিল যে আগামী দিনে ছবি খুব ভরবে কি। আমি তখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে একটা গ্লাস পেন্টিং শুনলাম, গ্লাস পেন্টিং আমি কোনোদিন যদি বা শিখিনি, যে সাহসটা থাকা দরকার। ওই একটা কাগজে ছবি এঁকে দিলাম, গ্লাসের উপর রং দিয়ে ছবিটা আঁকলাম। গ্লাসের ছবি আঁকতে গেলে প্রথমেই কী রঙটা দেবো সেটাই ফাইনাল রঙ, ক্যানভাস বা পেপারে দিতে গেলে সেটা হলো লাস্ট টাইমে ফিনিশিং হয়, ওটা ফার্স্ট টাইমে ফিনিশিং, অর্থাৎ যেটা মেকআপ করবো সেটাই প্রথম রং যেটা দেবো সেটাই হবে ছবির প্রথম টেকটার মানে ফিনিশিং ওয়ার্ক। এইভাবে বেশ কিছু কাজ করলাম। তারপরে আমার বাড়িতে স্টুডিও ছিল, সেখানে বড় বড় ওই কেমিক্যালের ফটো ফিক্সিং করা, হাইপো এইসব কেমিক্যালের যে ট্রেগুলো থাকে, যদি জল ভাসিয়ে সুভাষ কাদা ঠাকুরের যে রঙ করে সেই আট কাদা ভাসিয়ে কাগজের উপর স্ট্রাকচার করে তার একটা স্ট্রাকচার, তারপর ছবি আঁকার তার উপরে। বাড়িতে বড় পুকুর আছে, সেখানে দরজা জানলার কালার রঙ যে আছে এনামেল কালার, সেই রঙ ভাসিয়ে দিলে স্প্রেড হয়ে যায় মাথাটা জালের মতো, বিভিন্ন রঙ দিয়ে ওই কাগজ দিয়ে ওটাকে তুলে নিলাম। তারপরে সেটা স্ট্রাকচার দিয়ে আমি ছবি আঁকলাম। আরও এই যে পরীক্ষা নিরীক্ষা, এই স্ট্রাকচারটা যখন অয়েল পেন্টিংয়ে আসতো, আমি ভাবলাম যে অয়েল কালারগুলো কাগজটা মিক্সি করাটা টেনে নেবে, অর্থাৎ কাগজে তেল করলে যেরকম হয় সেরকম হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। তার কারণ হচ্ছে আমি যে জলে এনারেল কালারটা ভাসিয়েছিলাম সেটা কিন্তু কাগজের একটা কোটিং হয়ে, তারপরে আমি অয়েল পেন্টিংটা প্রচুর একটা কাগজে মনগুলো থেকে ওটা দিয়ে জানা হাজার কাজটা করতে হবে। তো এই যে নিয়ম রেখার মধ্যে নিজেকে উপস্থিত থাকা রাখা, এটা দরকার নেই। সবসময় স্বাধীন চেতনাভাবে কাজ করাই হলো ছবির একটা স্বাভাবিক দিক এবং একটা অনুভবের জায়গা স্পর্শ করে। ছবিতে যদি অনুভব না থাকে সেই ছবিকে ছবি করা যায় না। ছবির সামনে যদি বৌদ্ধ না থাকে, দর্শক যদি না দাঁড়িয়ে থাকে, তাহলে সে খুব তাড়াতাড়ি আসে না। এই ভাবনা ছবি সকলেইভাবে রেখেছিল, আগামী দিনও ভালো আসবে। ধন্যবাদ। শ্রী সুজিত কুমার ঘোষ মহাশয়, বিশিষ্ট চিত্রশিল্পী। এরপর যাব বাদলদার কাছে। একদম তরুণ চিত্রশিল্পী, অন্তত তার শিল্পকর্মে, তার জীবন ধারণে তারুণ্যে ভরপুর। যে তারুণ্যের রং, সেই সবুজ আমাদের মাতিয়ে দেয়। হ্যাঁ, জোর এক মুখের কাছে নিয়ে বলবেন, একদম মুখের কাছে। আমি এখানে সব থেকে কম বয়স্কী একজন শিল্পী, সব থেকে কম বয়স। কারণ যেহেতু আমার 87 ক্লাস, 87 ক্লাস, সেই জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি আমি সব থেকে ছোট্ট শিল্পী। আমি এখানে এসেছি, সবাই আমার পাশে দাদা বড় গুণী লোক, বড় একটা গুণী শিল্পী। আমার পাশে আরেকটা ভাই, আমি একমাত্র গুণী শিল্পী না, কারণ ছবি নিয়ে এসে আমি পারলাম না, যেহেতু আমি বয়স বেড়ে গেছে তো কত বড় ছবি আনতে পারলাম। যাই প্রত্যেকে আমরা এখানে শিল্পী, প্রত্যেকে এই শিল্পীদের দেখার জন্য সবাই আমরা এসেছি। তাই আমি বলছি, রিকোয়েস্ট করছি, প্রত্যেকের ছবি আঁকুন, প্রত্যেকের ছবি প্রত্যেকে দেখুন। নিজের ছবি শুধু দেখবেন না, অন্যের ছবিটা দেখবেন। এখানে একটা ছবি দেখেছি, প্রথম দিকে দুটো ছবি দিয়ে এঁকেছে, আমরা মনে নেই, কিন্তু এত ভালো ছবি এঁকেছে আমার কাছে, আমার এখনো মনে পড়ছে। খুব সুন্দর দুটো ছবি, ছোট্টকার, খুব সুন্দর। যাই হোক, প্রত্যেকে যারা থেকে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, তারাও আজকে ছবি আঁকছে, আমাদের ছবিটা দাঁড়িয়ে দিতে পারে। আপনারা লুকিয়ে ছবি আঁকতাম, লুকিয়ে, কারণ যেহেতু বাড়িতে কেউ পছন্দ করতে হবে। আর আজকে মা বাবারা সবাই তাদের দল বেঁধে নিয়ে যায় টিচারদের কাছে। সেই টিচাররা যে কী শেখাচ্ছে, কী শেখাচ্ছে না, সেটা আমি জানি না। প্রত্যেক টিচার যেভাবে শেখাচ্ছে দল বেঁধে, যাই হোক নিশ্চয়ই শেখাচ্ছে, নাহলে বাবারা শিখাবে। আর আমি একটা কথা বলব যে
যদি ছবি আঁকেন তাহলে মন দিয়ে যতটুকু কাজ করবেন মনটা দিয়ে, তখন অন্য জায়গায় মনটা দিয়ে মনটা যদি নিজের ছবির দিকে না থাকে, রঙের দিকে না থাকে, তাহলে ছবিটা ভালো হয় না। যাই এই বলে আমি সব বলে যাচ্ছি, আমি বেশি কিছু বলবো না। এত দূরের লোক এসছে, অনেক শিল্পীদের আমি কিন্তু বলবো কিছু কিছু শিল্প কেন ছবি আছে সেই ব্যাপারে দুই একজনকে আমি প্রশ্ন করব, সেটা আপনারা বেশি কে বলবে। আর যদি একটা কথা নিয়ে যে তারা কেন এসেছে ছবি আঁকার, এই বলে আমি আমার ধন্যবাদ হচ্ছে। কিন্তু শুধুমাত্র নিজের ছবি নয়, একজন শিল্পীকে অন্যের শিল্পকর্ম দেখতে হয়, যেটা আমাদের সাংস্কৃতিক জগতেও আপনারা জানেন প্রগতি চিত্রশিল্পের সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত আছে, কখনো ওয়ার্কশপ, কখনো বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করার মাঝে প্রগতি এগিয়ে চলে, প্রগতির দুই ডানা। সেখানে আমরা বিভিন্ন হলে দেখি যে নিজের গানটি হয়ে গেল, নিজের কবিতাটি হয়ে গেল, টাটা বাই বাই, আমার আরেকটি প্রোগ্রাম আছে, ভীষণ ব্যস্ত। কিন্তু প্রগতি এই অভ্যাসটা তৈরি করেছে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও। যে সমস্ত শিল্পী বন্ধুরা থাকেন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ কারণ ছাড়া তারা কেউ প্রেক্ষাগৃহের বাইরে যান না, প্রত্যেকের অনুষ্ঠানটি শোনেন। কারণ আমরা অন্যের কাজ দেখলে বা শুনলে নিজেরা রিক্ত হব। ঠিক সেই কথাটি বাদলদা বললেন যে অন্যের কাজগুলো তোমরা দেখো, আপনারা অন্যের ছবি দেখুন, যত দেখবেন তত রিক্ত। আরেকটি কথা কিন্তু বলে গেছেন, কাকে ডাকবেন আমি জানি না, ছবি কেন আঁকি, আমরা কেন গান করি, কেন নাটক করি, কেন কবিতা বলি, কারণ তো আছে। কেন ছবি আঁকেন? আরো তো অনেক কিছু করা যায়, ছবি বা আঁকার কি দরকার? বাড়িতে ঘুমোলে তোমাদের কাজ হয়। প্রশ্নটা আছে, উত্তরটা আমাদের দিতে হবে। প্রশান্তদের কাছে বা সরাসরি চলে যাব। আলোকময় পথের সন্ধান যার কলমের ডগায় থাকে এবং অবশ্যই তার উচ্চারণে স্পষ্ট হয়ে ওঠে। নমস্কার, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সুন্দর একটা ছবি প্রদর্শনীতে ছবির সঙ্গে শিল্পীদের সঙ্গে একসঙ্গে হওয়ার জন্য, এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য প্রগতি এবং প্রগতির মেরুদণ্ড শৈবাল চ্যানেল, তার জন্য একটা হাততালি। আর আমার খুব ভালো লেগেছে আজকের প্রদর্শনীর বিষয় ভাবনা। আজকে এই প্রকৃতি বাঁচাও, সারা পৃথিবী দেখছেন প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে আমাদেরই কারণে। আমরা সভ্যতার বিকাশ ঘটাচ্ছি, ইমারত তৈরি করছি, পাহাড় ভাঙছি, বড় বড় ইন্ডাস্ট্রি করছি, কিন্তু প্রকৃতিকে কি করছি? প্রকৃতিকে আমরা ভাঙছি, ধ্বংস করছি। তাই আজকে আবার সারা পৃথিবীতে এই তোলপাড়, এই প্রকৃতিকে বাঁচাও, এইরকম একটা বিষয় ভাবনার জন্য আমার খুব ভালো লেগেছে এবং আমি প্রকৃতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে পড়ছে লিওনার্দো দা ভিঞ্চি একবার একটা শব্দ, একটা বাক্য উচ্চারণ করেছে, যেটা বাংলা করলে দাঁড়ায় এইরকম: যদি কোথাও যেতেই হয় তো যাও প্রকৃতির কাছে, তিনি হন তোমার প্রকৃত অধীশ্বর। বাংলাটা বললে এইরকম দাঁড়া। তা সেই প্রকৃতিতে কি নেই? আজকে যে প্রদর্শনী আমরা দেখছি, এত ছবি, এত রং, এত ফল, এত কম্পোজিশন, সবই প্রকৃতিতে আছে। রং, পার্সপেক্টিভস, রিদিম, যা যা আমাদের টেকনিক্যালি ছবির জন্য দরকার, কম্পোজিশন সবই আছে, আকার, আয়তন, কি নেই? কিন্তু আমরা চোখ খুলে সবসময় সেই জিনিসগুলিকে নিরীক্ষণ করি না বলে হঠাৎ মনে হলো, আরে এটা তো একটা দারুণ জিনিস, এরকম তো আর দেখিনি। তার নয়, আমরা দেখিনি বলে নতুন মনে হচ্ছে।
প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে। দেবীপ্রসাদ রায়চৌধুরী বিখ্যাত শিল্পী, তাকে একটা কথায় কথায় সৃষ্টি কথাটা ব্যবহার করেছিল, দারুণ সৃষ্টি এটা। তুমি আমাকে বললেন আমার দা বলে ডাক প্রশান্ত, বলে দা শোনো, সৃষ্টি হয়, শিল্পীরাও সৃষ্টি করতে পারে। আমরা যেটা দেখছি মনে হচ্ছে একটা নতুন জিনিস সৃষ্টি, তা নয়। প্রকৃতিতে সব আছে, আমাদের দেখা নেই বলে মনে হচ্ছে নতুন। সেই জন্যে আমাকে সতর্ক করে বললেন সৃষ্টি কথাটা চট করে ব্যবহার করব না। এই একটা সিদ্ধান্ত যে প্রকৃতিতে সবই তো আছে, কি নেই বলুন তো। আর প্রকৃতির আর একটা জিনিস কি বলুন, সে কখনো স্থির থাকে না, ক্ষণে ক্ষণে তার রূপ রং বদলে যায়। আমি সবাইকেই বলছি, আর্টিস্টদের বিশেষ করে শিল্পীদের, একটা দিন যদি লাইট অ্যান্ড শেড, পার্সপেক্টিভ, কম্পোজিশন বুঝতে চান, একটা দিন একটু ব্যয় করতে, কিচ্ছু না। বাড়ির সঙ্গে যে পার্ক আছে, একটু গাছপালা নিশ্চয়ই থাকা দরকার, সেখানে সকাল থেকে বসে প্রভাত সূর্য তার নরম আলোয় কীভাবে প্রকৃতিকে ম্লান এবং ম্লান নয়, লাবণ্যময় করে রেখেছে। সব নরম একটা প্রকৃতি সূর্যের আলো। এই সূর্যের পরিক্রমার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন কিভাবে আলো ছায়া বদলে যাচ্ছে, গাছের সবুজ পাতার রং বদলে যাচ্ছে। আমি আর দীর্ঘ বলছি না, গধূলির ম্লান আলোয় কিভাবে আস্তে আস্তে সমস্ত ম্লান হয়ে যাচ্ছে। একটা তাহলেই দেখবেন লাইট অ্যান্ড শেড, রং, অনেক কিছু শেখা হয়ে যাবে। সুতরাং প্রকৃতিতে সব আছে, কি নেই তা আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক যে প্রকৃতিকে যেখানে বাঁচাও, সেই রকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রকৃতিকে নিয়ে ভাবনা। ধারাবাহিকভাবে ল্যান্ডস্কেপ পেন্টিংয়ের একটা ধারাবাহিকতা, একটা ঐতিহ্য তৈরি হয়েছে। আমরা যদি ওই দিকে দেখি, উইলসন, ব্রিটিশ পেন্টার উইলসন, রিচার্ড উইলসন, ওদিকে হেনরি রুসো থেকে আরম্ভ করে এরা ধারাবাহিকভাবে প্রকৃতিকে কেন্দ্র করে কতটা ছবি এঁকেছে। আমাদের এখানে দেখুন নিকোলাস রোয়েনিক থেকে আরম্ভ করে ইন্দ্র দুবার, গোপাল ঘোষ, অবশ্যই বিআর মানেশ্বর কোলাজে প্রকৃতি, এর একটা, আর বলছি না, এর একটা ঐতিহ্য। সাম্প্রতিককালেও শিল্পীরা এই খালি প্রকৃতিকে নিয়ে ধারাবাহিকভাবে ছবি এঁকেছে। সুতরাং এটা খুব দরকার। এবং আজকের দিনে নানা প্রদর্শনী দেখি এখানে ওখানে সেখানে, কিন্তু এই প্রকৃতি বিষয়টা এটা আমার খুব ভালো লেগেছে। এটার দিনে আজকে খুব দরকার। আসলে কি জানেন, প্রকৃতিতে সব আছে। আমি বলি নেচার ইজ দি মাদার অফ অল আর্টস। ভালো থাকুন, শিল্পের সঙ্গে থাকুন, শিল্পীদের সঙ্গে থাকুন। নমস্কার। এরপরে বোধহয় কিছুক্ষণ নিজের সঙ্গে দেখা হবার কথা। এই বক্তব্যের পর নিজের মধ্যে মগ্ন হবার কথা। প্রকৃতিকে নারীর সঙ্গে তুলনা করা হয়, প্রকৃতিকে আমরা মা বলি, মানে স্ত্রীলিঙ্গ। আর খুব অনবদ্য বক্তব্যের মধ্য দিয়ে দাদা বললেন যে তোমরা ওদের দেখতে চাও একদিন সকাল থেকে রাত অব্দি। প্রকৃতি সে পরিবর্তনশীল। একটা মনে হয় যেন বাচ্চা মেয়ের মতো শৈশব যেমন হামাগুড়ি দেয়, প্রত্যুষে যখন সূর্য ওঠে, তারপরে আস্তে 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 কন্যাটি বড় হচ্ছে, কিশোরী, তারপরে সকাল 9টা 10টা 11টা যৌবনের তারুণ্যে সে ছটফট করে ছুটে বেড়াচ্ছে চতুর্দিকে। সেই দুপুর 12টা 1টা, বিকাল, পরন্ত বেলা, প্রৌঢ়, আবার তার মধ্যে অকল্পনীয় যে সৌন্দর্য, সেই সৌন্দর্য প্রকৃতি সুন্দরভাবে তুলে ধরলেন শ্রীযুক্ত প্রশান্ত চন্দ্র দা মহাশয়। আমরা অত্যন্ত শিল্পী বন্ধুরা ঋণী থাকবো এবং এভাবেই আমাদের এগিয়ে দেন শিল্পের দিকে।
সমস্ত শিল্পী বন্ধুদের ধন্যবাদ জানাই। এরপরে আসবো বিশিষ্ট চিত্রশিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীযুক্ত মলয় দাস মহাশয়। মলয় দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রদ্ধা জানাই মঞ্চ উপস্থিত সুচিন্তা, বাদলদা এবং প্রখ্যাত আর্কিটেক্ট প্রসাদ মহাশয়কে, প্রত্যেক শিল্পী আমার বিদায়। প্রগতির জন্ম 2003 সাল, আজ দেখতে প্রায় 22 বছর। প্রগতি সব ট্যালেন্টেড শিল্পীদের তুলে ধরে। প্রগতি সমস্ত জায়গায়, ভারতবর্ষ সমস্ত জায়গায় এক্সিবিশন করে এবং সাবজেক্ট ওয়াইজ এক্সিবিশন করে। আজকের আগে যে এক উদ্বোধনে প্রগতির উদ্বোধনে এসেছিলাম, সেখানে ছিল পার্সপেক্টিভ। আজকে একটা উদ্বোধনে এসেছি আমরা নেচার। নেচার সাবজেক্টটা বৃহৎ সাবজেক্ট। নেচার মানেই যে গাছপালা তা নয়, নেচার সব। নেচার ফুল, নেচার পাখি, নেচার গাছপালা, নেচার পশু পাখি, নেচারের মধ্যে ভারতবর্ষে বা ভারত পৃথিবীতে নেচারের মধ্যে কিছু নেই। আমরা নেচার নিয়ে কাজ করছি। এখানে অনেক নেচারের ছবি আছে, কোনোটা ল্যান্ডস্কেপ, কোনোটা ফিগারেটিভ, কোনোটা পার্সপেক্টিভ ড্রয়িং। এত সুন্দর নেচার। আমরা প্রত্যেকে কিন্তু নেচারে আবদ্ধ, নেচারের মধ্যেই আমরা থাকি এবং আমরা নেচার ভালোবাসি। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে ভগবানের সেরা সৃষ্টি মানুষ, তারপরে নেচার। নেচার সব আপনারা ভাবুন যে একটা সবুজ রঙের পাতা, কলা পাতার নেচার আলাদা, আম পাতার নেচার আলাদা, কাঁঠাল পাতার নেচার আলাদা, বেল ফুলের পাতার, প্রত্যেকের নেচার, সবচেয়ে নেচার। আমরা নেচার নিয়ে কাজ করি। এখানে অনেক নেচারের ছবি আছে। খুব ভালো লাগছে এক্সিবিশনটা, যেটা প্রসাদা বললেন, যে নেচারের প্রত্যেকটা কাজ খুব ভালো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রত্যেকটা কাজ খুব সুন্দর, প্রত্যেকের খুব যত্ন সহকারে কাজ করেছে। আর এত ভালো একটা এক্সিবিশন, যেটা সাউথ ক্যালকাটার সবচেয়ে ভালো গ্যালারি বিড়লা একাডেমিতে হচ্ছে। আপনাদের এটা খুব ভালো একটা প্রগতির খুব ভালো একটা জায়গায় প্রদর্শনী করে দিল। এটা আপনাদের একটা বায়োডাটাও পারলো। এরকম সারা ভারতবর্ষে এরকম ভালো একটা এক্সিবিশন হোক, এটা আমরা চাই। এখানে যেসব শিল্পীরা বসে রয়েছে, তাদের অনেক লং জার্নি, আর সে প্রচুর লং জার্নি। এদের দীর্ঘদিন বাদলে একটু আগে বললেন যে আমি এখনও শিশু। সত্যি তাই, আমরা প্রতিটা মুহূর্তে শিখি, প্রতিটা মুহূর্তে জানি, জানার শেষ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রগতি এইভাবে এগিয়ে যাক, এই কামনা করি। এখানে আমরা অনেক শিল্প বন্ধুরা এসেছেন, তাদের প্রত্যেকের শ্রদ্ধা প্রণাম, এই বলে আমার বক্তব্য দিতে। এবং এই প্রদর্শনীতে আপনাদের ছবি কতটা তাদের গুণগত মান, উৎকর্ষতা, বিচারে কতটা এগিয়ে আছেন, সেই প্রসঙ্গেই বললেন মলয় দাস, শ্রীযুক্ত মলয় দাস মহাশয়, তাকে ধন্যবাদ জানাই। আমি একটু আহ্বান জানাচ্ছি প্রিয়াঙ্কা দাস, অরিত্র মুখার্জি, মৃত্যুঞ্জয় মণ্ডল এবং অর্পিতা মুখার্জিকে, বিশিষ্ট চিত্রশিল্পী বন্ধু আমাদের মধ্যে উপস্থিত শ্রীযুক্ত মলয় দাসের হাতে। প্রগতির পক্ষ থেকে ছোট্ট একটি ক্ষুদ্র স্মারক তুলে দেওয়া হচ্ছে। এরপরে অরিত্র মুখার্জি আমাদের দীর্ঘদিনের শিল্পী বন্ধু, আমি বেশ কয়েক বছর ধরে দেখি। অনেক প্রতিবন্ধকতাকে নিয়ে আমরা চলি এবং আমরা আমাদের যে তিনটি হাত, বাম হাত, ডান হাত আর অজু হাত, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। এটার জন্য ওটা পারি না, ওটার জন্য ওটা পারি না, কিন্তু অনেক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে অরিত্র এগিয়ে যাচ্ছে এবং প্রগতিকে সাথী করে কিন্তু অনেক এক্সিবিশন করছে, উত্তরণ ঘটাচ্ছে ও চিত্রশিল্পে। এখন অরিত্র এই স্মারক তুলে দেবেন শ্রীযুক্ত প্রশান্ত দা মহাশয়ের হাতে, কারণ প্রশান্ত দার কাছ থেকে অনেক টিপস পেয়েছে অরিত্র, এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে।
মৃত্যুঞ্জয় মণ্ডল তুলে দিচ্ছে বাদল পাল, শ্রীযুক্ত বাদল পাল মহাশয়ের হাতে। এদিক দিয়ে অর্পিতা মুখার্জি স্মারক তুলে দেবেন সুজিত কুমার ঘোষের হাতে। বন্ধু আছে, আমরা প্রত্যেক শিল্পী বন্ধুকে স্মারক দিয়ে আমরা সম্মানিত করব। প্রথমে অলোক রায়, আহ্বান জানাচ্ছি অলোক রায়কে। আরেকটি বলি, একটি ঘোষণা আগেই বলেছি, প্রগতি যেমন চিত্র প্রদর্শনী বা চিত্রশিল্পের উন্নতির জন্য কাজ চলেছে, তেমনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে এগিয়ে আছে সবসময়। আগামী 23শে জুন শিশির মঞ্চে আছে এমন একটি সাংস্কৃতিক সন্ধ্যা। যারা অংশগ্রহণ করতে চান বা আপনাদের কাছে আবেদন রইল, ওই দিন অবশ্যই আপনারা আসবেন সাংস্কৃতিক সন্ধ্যায় মিলিত হতে। কারণ ছবি ও কবিতা হয়, কবিতা ও ছবি, দুজনেই চিত্রকর, দুজনেই কবি। তো শিল্পী বন্ধুদের মিলন ঘটায় প্রগতি। আহ্বান জানাচ্ছি অলোক রায়। সুজিতাকে স্মারক তুলে দিচ্ছেন এবং মানপত্র শ্রীযুক্ত সুজিত কুমার ঘোষ মহাশয় গ্রহণ করছে শিল্পী বন্ধু অলোক রায়। এরপর অনিন্দিতা মিত্র অপর্ণা লাহিড়ী, অর্পিতা মুখার্জি, আশিস দত্ত একটু এগিয়ে আসবেন। প্রথমে অপর্ণা লাহিড়ী। অরিত্র মুখার্জি এরপরে আশিস দত্ত, বলাকা মজুমদার এগিয়ে আসবেন। তারপরে আসবে এরপর বানিশা মণ্ডল, চন্দ্রানী ব্যানার্জি, এরপরে স্মারক তুলে দেবেন শ্রীযুক্ত বাদল পাল মহাশয়। বাদলদা স্মারক তুলে দেওয়ার পূর্বে আমি একটু আহ্বান জানাবো শ্রীমতী শান্তা দা মহাশয়কে একটু সামনে আসার জন্য। একটি কন্ত্রের প্রযোজ্য, আমরা ছোটবেলায় শুনেছিলাম আমাদের নাটকের ওয়ার্কশপে, যদি থিয়েটার করতে হয় বা গান গাইতে হয়, আগে নিজের বাড়িটিকে ঠিক করো, বাড়ির প্রত্যেকটি মানুষকে শিল্পে উদ্বুদ্ধ করো, তবেই তোমার শিল্পকর্ম চালিয়ে যেতে পারবে। শ্রীমতী শান্তা দা আমাদের মাঝে উপস্থিত, আরেক শিল্পী বন্ধু এবং প্রশান্ত দাকে যিনি পাশে থেকে একদম বটবৃক্ষের মতো রেখেছেন, বটবৃক্ষ হয়ে আছে প্রশান্ত দা, কিন্তু তাকে যিনি পিছন থেকে আলোকিত করেন, সমস্ত কাণ্ডের কাণ্ডারি যিনি শান্তা দা মহাশয় আমাদের মাঝে উপস্থিত। বৌদি আসে, বৌদিকে আমরা এখন বরণ করে নিচ্ছে পথলেখা চট্টোপাধ্যায়। এবং অত্যন্ত
স্তবকদের বরণ করে নিচ্ছে পত্রলেখা চট্টোপাধ্যায় শ্রীমতী শান্তা দাম ভাষায়। এদিকে দেখুন, এদিকে দেখুন। এগিয়ে আসছেন ঈশিতা মুখার্জি, পরে স্মারক এবং মানপত্র গ্রহণ করছেন ঈশিতা মুখার্জি। এরপরে মধুরিমা ঘোষ, মধুরিমা ঘোষ। তারপরে আসবেন মাইকেল ঘোষের পর আসবেন মোহাম্মদ আলমাস সাহা। এখন মাইকেল ঘোষ গ্রহণ করছেন স্মারক এবং মানপত্র। রেডি। শিমরন রায়, চিত্রলেখ। এদিকে দেখুন, ধরুন এদিকে দেখুন। ভুল করে হয়ে গেছে পত্রলেখাটা, প্রিন্টিং মিস্টেক। পূজা সিনহা, এরপর প্রতীক ঘোষ। নমস্কার, আমি শিল্পী শ্রী শ্যামল কুমার ভট্টাচার্য। আমি চুজো থেকে এখানে যোগদান করেছি। তো আমি মূলত ছবি আঁকি অ্যাজ এ ইমপ্রেশনিস্ট আর্টিস্ট হিসাবে। আমার ছবির মধ্যে সবসময় একটা বক্তব্য রাখার চেষ্টা করি। এখানে যে চারটে ছবি দেখছেন, প্রথমটা তো ল্যান্ডস্কেপ, ওটা একটা প্রাকৃতিক দৃশ্য, তো ওটা আমার মনে ভালো লাগার জন্য আমি করেছি। সেকেন্ড ছবিটা যেটা দেখছেন, এটা নেচারের ওপর, বাউল এর ওপর, এর নাম দিয়েছি আউল বাউল। এই যে ডট ডট ছোটো ছোটো ডটগুলো দেখছেন বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, এটা ওই বাউলের গানের বা একটারার যে ভাইব্রেশন, সেইটা গোটা প্রকৃতিতে মিশে যাচ্ছে, সেইটাকে বোঝার জন্যই ওই স্ট্রাকচারটা ইউজ করেছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে দুর্গাকে আমরা নানারকমভাবে দেখি। দুর্গার মধ্যে, মেয়েদের মধ্যে যে মানে অসীম শক্তি, দুর্গার শক্তি, যে ছেলে মেয়েদের মানুষ করা, তাদের বড় করে তোলা। অনেক সময় বাবাকে হারালে মা সেই কাজটা করেন। তো আমি এটার নাম দিচ্ছি দুর্গা ইন সোশ্যাল আসপেক্ট, সামাজিকভাবে দুর্গা। তো এইখানে দেখবেন দুর্গার জায়গায় একটি সাধারণ মেয়ে, একটা সাধারণ শাড়ি পরে আছে, এবং এখানে দুর্গার যে চারজন সন্তান, সেইটাকে ডিপিক্ট করেছি চারটে ফিগার দিয়ে। একটা ফিগার এক্সট্রা আছে, পঞ্চম জন। সেই পঞ্চম জনটা হচ্ছে আমি সেটাকে সোশ্যাল, সামাজিক যে দরিদ্র শ্রেণীর মেয়ে যারা মাকে
সেইভাবে মানে অর্থনৈতিকভাবে মাকে সাহায্য পায় না, অথচ মাকে ভালোবাসে, মা তাদের জন্য কষ্ট করে বড় করে। তো দুর্গার শুধু 4টে সন্তান দিলে হবে না, সমাজের যেসব পিছিয়ে পড়া সন্তান তাদেরও দুর্গার শক্তি, এটা দুর্গার পাওয়ারটা তাদেরও দরকার, দুর্গা সেইভাবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। আর এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মিক্স মিডিয়া, এটাতে পেন আছে, কালার পেন্সিল আছে, তারপর প্যাস্টেল আছে, আর এই লাস্টেরটা হচ্ছে নাম দিয়েছি মিস্ট, হ্যাঁ মিস্ট্রি। এটা একটা রহস্য, এটা খানিকটা যিশু খ্রিস্টের আদলেই ভাবা করা, এটা মানে অদ্ভুত আর লাইট অ্যান্ড শেডের মধ্যে কাজটা করা, এটাই আমার কাজের ইয়ে। এবং আমি সবসময় চেষ্টা করি ছবি কিছু যেন কথা বলে, ছবি শুধু কোনো মেসেজ দিল না, সামাজিক একটা দায়িত্ব আর্টিস্টদের থাকে, সেটা অনেকে সেটাকে সেইভাবে দেখে না, তো আমি সেইটাকে আমার ছবিতে প্রকাশ করার চেষ্টা করি। নমস্কার, আমি গার্গী বোস। আমি পেন্টিং করি আর তার সাথে সাথে একটু স্কাল্পচারের কাজও করি। তো এইটা আমার টেম্পোরা কাজ। এই টেম্পোরাটা আমি বোর্ডের উপরে ওই নেপালি পেপার লাগিয়ে তার উপরে টেম্পোরা কাজটা করছি। এটা এক টেম্পোরা নয়, এটা আমার করতে খুব ভালো লাগে, এটা করছি। আর এইটা হচ্ছে মিক্সড মিডিয়া, এটা একদম অলস মুহূর্তে আমি করেছিলাম, কালী পুজো হয়ে গেছিলো, তারপরে আমার আইডিয়া হলো যে কালী ঠাকুর তো এখন রিল্যাক্স করছেন, সেই জন্য আমি এই ছবিটা করছিলাম, করে তারপর দেখলাম সকলে খুব প্রশংসা করলো, তখন এটাকে ফ্রেম করেছি। এটা হচ্ছে যে কালী পুজো হয়ে গেছে, এখন ঠাকুর সমস্ত গয়নাগাটি খুলছে, এইসব করছে আর কি, এর উপরে ছবিটা। হ্যালো, আমি গার্গী বোস। আমি পেন্টিংয়ের সাথে সাথে স্কাল্পচারের কাজও করি। আমার দুটো মিডিয়ামই আমার প্রচণ্ড পছন্দের। তা এটা হচ্ছে একটা মূর্তি যেটা বানিয়েছিলাম, যে সদ্য স্নান করে উঠেছে, গামছাটা মুখের কাছে ধরে রেখেছে, আর তাই জন্য একটু পদ্ম পাতা টাতাগুলো একটু হাতে নিয়েছে, নিয়ে করেছে। তো এখন এটা হচ্ছে মাঠে দিয়ে আমি করেছি, কিন্তু তারপরে কাস্টিং যখন হয়েছে তখন এটা ফাইবার কাস্টিং হচ্ছে। নমস্কার, আমি গার্গী বোস। আমি তো পেন্টিংয়ের সাথে সাথে স্কাল্পচার করতেও খুব ভালোবাসি। তা এটা আমার লেটেস্ট স্কাল্পচার। এটা একটি মেয়ে বসে আছে, এটা আমি তো অ্যাকচুয়ালি মাটি দিয়েই বানিয়েছি, তারপরে এটাকে মোল্ডিং করা হয়েছে এবং মোল্ডিংয়ের পরে কাস্টিং করা হয়েছে ফাইবার দিয়ে ব্রোঞ্জের এফেক্ট আনা হয়েছে। আমি শিখা নন্দন। এই শৈবালের প্রগতির সাথে আমি প্রায় 7-8 বছরের ওপরে আছি। সোলো ওর যখনই মানে গ্রুপ হয় তখনই আমি ওর সাথে জয়েন করি। আর তাছাড়া আমার নিজেরও সোলো হয়ে গেছে একাডেমিতে 4বার 3বার। তাছাড়া অনেকের সাথে আমি অর্গানাইজের সাথে থাকি। আর আমার আঁকাটা একটু মানে অন্যরকম ধরনের, মানে আমি বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট আঁকি। অ্যাবস্ট্রাক্ট বলতে কি, আমি ম্যাথসের স্টুডেন্ট, তাই হিসেবে ডায়নামিক এক্সপ্রেশন অফ আর্ট, পৃথিবীর যে ঘুরছে প্রতি সেকেন্ডে চেঞ্জ অফ আর্ট অ্যান্ড চেঞ্জ অফ কালার অফ আর্ট, দ্যাট ইজ ইন মাই পেইন্টিং। এবং সেই সাথে প্রকৃতিরও চেঞ্জ, প্রকৃতির যে মহাকালের সৃষ্টি, সেই সৃষ্টিটা আমার এই ছবির মধ্যে, প্রত্যেকটা ছবির মধ্যে সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকে। এটাই মেন আমার ছবি। আর তারপরে এমনি রিয়ালিস্টিক ছবি একটা হয়তো কখনো কখনো করি, কিন্তু এইখানে যে সমস্ত ছবিগুলো আছে এগুলো সবই ওই মোশন অফ আর্ট, তার বেসিসে কালার চেঞ্জ, প্রকৃতি চেঞ্জ, এটাই আমার ছবি। হ্যাঁ, না আমি এইখানে সাধারণত এখানে আছে আপনার অ্যাক্রিলিক অন ক্যানভাস। আমি ওয়াটার কালারেও করি, পেন্সিলেও করি, পেপারেও করি, কাগজেও করি, ব্রাউন পেপারেও করি। যখন যা পাই, আমার ইচ্ছে করলে আমি সব রকমেরই করতে পারি। শুধু আমি এখনও মানে ওই অনেক বড় ছবি করার ইচ্ছে আছে, সেটা করে উঠতে পারিনি ডিউ টু স্পেস। তো আর এই ছবি যে
আঁকা হয়, আমার এরকম নয় যে আমি আঁকবো বলে আঁকতে গেলাম, আমার হঠাৎ রান্না করতে করতে গ্যাস অফ করে আমি আঁকতে বসে গেলাম, এরকমও হয়। আবার ঘুম থেকে মাঝে উঠে গিয়ে আবার আঁকতে শুরু করে দিলাম, মানে কোনো এরকম সিকোয়েন্স নেই যে আমি আঁকার ঘরে গেলাম আঁকবো বলে বসলাম, ওরকম নেই। আমার যখন মনে হয় তখনই আঁকি, এবং আমি কবিতাও লিখি, আমার কবিতার বইও অনেক বেরিয়েছে। এখন শিগগিরই হয়তো কবিতা, ছোট ছোট কবিতা দিয়ে আর আঁকা দিয়ে একটা বই বার করবো, এরকম একটা ইচ্ছে আছে, দেখা যাক কতটা হতে পারে। থ্যাংক ইউ। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী। আমি ছবি তুলতে ভালোবাসি। এখানে আজকের এক্সিবিশনে দুটো ছবি আমার ডিসপ্লেড হয়েছে, আমি খুবই সম্মানিত। এই দুটো ছবি দুটো বিভিন্ন সময়কে প্রকৃতিকে ধরা হয়েছে, মূলত দিনের আলোর মধ্যে। এবং প্রকৃতি মানেই তো সবসময় একটা আনন্দ যে তা নয়, প্রকৃতির বিভিন্ন রকম খেলা আছে, রঙের খেলা, জাদুর খেলা এবং মুডেরও একটা খেলা। তো এই ছবিটাতে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই ঘোরাফেরা করে এবং আলো আধারির মধ্যে থাকে, সেইটাকে ধরা হয়েছে। আর এই ছবিটিতে হচ্ছে যে বহমান প্রকৃতির মধ্যে মানুষ যে তার নিজের কাজটুকু করে যেতে পারে, অর্থাৎ আমরা যেটাকে বলি ওরা কাজ করে, অর্থাৎ বহমান প্রকৃতিকে পিছনে রেখে ওরা কাজ করে, এইটাই বোঝানো হয়েছে। এইটুকুই। আমার নাম প্রিয়াঙ্কা, সুদূর আসাম থেকে এসেছি। গত অনেক বছর ধরে প্রগতির সাথে জড়িয়ে আছি। খুব ভালো লাগে এখানে পার্টিসিপেট করে, নিজেকে এতজন সুনামধন্য মানুষদের সাথে, শিল্পীদের সাথে নিজেকে, নিজের চিত্রশিল্পকে দেখে খুবই ভালো লাগছে। আর ভীষণ আনন্দিত হলাম এখানে এসে পার্টিসিপেট করে। হ্যাঁ, এটা হচ্ছে, এটার টাইটেল হচ্ছে ওয়েটিং। মানে নেচারের মধ্যে কি একজন মহিলা তো নেচারের থেকে আসছে, সে কতটা একা, কত আর আরও যাতে ভালো হয় কিছু আজকাল যেরকম গাছ কেটে নেওয়া হচ্ছে বা পুরো খালি করে দেওয়া হচ্ছে গাছ কেটে কেটে, সেটা না হয় সেটারই জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। এটার মিনিংটা এটাই। এটা হচ্ছে অ্যালোন। এই গাছটাতে শুধু একাই আছে, তো ওর সাথে কেউ নেই। আমি এই টাইটেলটাকে মাথায় রেখেই এই চিত্রটাকে করেছিলাম। তো আজকের টপিক হচ্ছে নেচার। আমি ওয়াইল্ড বাফেলো করেছি, বুনো মোষ আর কি, সেটা আমি অ্যাক্রিলিকে করেছি এবং আমি দেখাতে চেয়েছি তার তেজ, তার বিক্রম, এটাই এর মাধ্যমে আমি ফুটিয়ে তুলতে চেয়েছি। তারপরের ছবিটা হচ্ছে দিস ইজ অ্যান আউল। প্যাঁচা সাধারণভাবে বলি, কিন্তু আমি প্যাঁচাকে সেরকমভাবে দেখিনি, আমি লক্ষ্মী রূপে দেখেছি। এবং সেই লক্ষ্মী যেরকম হওয়া উচিত, কপালে সিঁদুর, তারপরে এই লক্ষ্মীর ঝাঁপি, আর চতুর্দিকে টাকা আর মোহর এখানে রয়েছে। এটাও সেই রকমই, এটাও সেই কাঁচাই, এবং সেখানেও কড়ি রয়েছে, গাছের একটা সিম্বল করেছি যারা ঝুলছে কড়ি। এটা হচ্ছে, আমি এটাকে বনলক্ষ্মী বলতে পারি। আমি অ্যাক্রিলিকে এই ছবিটা এঁকেছি এবং ক্যানভাসের ওপরে এঁকেছি। এটা হচ্ছে প্যাঁচার ছবি, কিন্তু আমি প্যাঁচাকে সেরকমভাবে দেখিনি, ইট সিম্বলিক। এটা লক্ষ্মী রূপে আমি দেখেছি এবং লক্ষ্মীর ঝাঁপির ওপরে প্যাঁচাটি বসে আছে। এটাও তাই, এর কাছে আমি বনলক্ষ্মী বলেছি, যে বনে আছে কিন্তু একটা গাছের ওপরে রয়েছে এবং সেখানে কড়ি, আগেকার দিনে টাকার বদলে কড়ি এক্সচেঞ্জ হতো, কড়ি নিয়ে জিনিসপত্র কেনা হতো, সেটা দেখিয়েছি এবং সঙ্গে টাকার কাজ সেটাও দেখিয়েছি। আমার নাম প্রশান্ত মুখার্জি।
আমার নাম শ্রেয়া, আমি একজন আর্টিস্ট, আর সেটাই আমার এখনকার মতো পরিচয়। আমার এই আর্টটা ইন্সপায়ার্ড হয়েছিল একটা স্বপ্ন, একটা ফ্লোরাল বিউটি থেকে। আমি ভাবলাম যে যদি মুখটা, আমরা তো সবসময় মুখ দেখি, মুখটাকে অ্যাজ এ সিম্বল অফ বিউটি হিসেবে জানি, কিন্তু ফুলও তো একটা সিম্বল অফ বিউটি। যদি মুখের জায়গায় আমরা ফুল দিয়ে সেটাকে জানি, সেটাও তো একটা বিউটি সিম্বল। আর এইটা হচ্ছে আমার চারকোল পোর্ট্রেট। এটার আমি মাদার অ্যান্ড মাদারহুডটাকে পোর্ট্রে করতে চেয়েছিলাম। নমস্কার, আমি ঐন্দ্রিলা। আমি প্রগতির সাথে, শৈবাল স্যারের সাথে অনেক দিন ধরে যুক্ত। আর এইবার বিড়লাতে নেচারের উপর শৈবাল স্যার প্রগতি এই বড় একটি এক্সিবিশন আয়োজন করেছে। আমি আমার দুটো ছবি এখানে দিয়েছি। আমি মূলত ল্যান্ডস্কেপে বা নেচারের কাজই করি এবং জল রঙের কাজই করি। এটিও আপনারা দেখতে পাবেন, ওয়াটারফলের ওপর আমি করেছি এবং এটি একটি অ্যাবান্ডেন্ট নেচার বা সেরেনিটি বলতে পারেন। তো মূলত এই ধরনের কাজই আমি করে থাকি। টেকনিক মাধ্যম তো জল রং, টেকনিক এটা কিছুটা ওয়েট অ্যান্ড ওয়েট আছে। আর এটা পুরোটাই আপনার পৃষ্ঠাটা পুরো ভিজিয়ে, কাগজটা পুরো ভিজিয়ে এবং দুদিকটাই ভিজিয়ে জল রঙে কাজ করা। এটা সম্পূর্ণ আমার মন থেকে যে একটা ভাবনা এসেছিল, যে অনেক সময় হয় না আমরা দূর থেকে দেখি জঙ্গল এবং অনেক দূরে দিগন্ত রেখা, সেটা থেকে এই কাজটা করা। এবং এটি একটি জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটি স্মৃতি থেকে এই কাজটা করা। আমি পত্রলেখা চট্টোপাধ্যায়। আমি এখানে প্রগতির সঙ্গে বেশ কিছু বছর ধরে কাজ করছি। আমি এই দুটো ছবি অ্যাক্রিলিকেই করেছি, ক্যানভাসে করেছি। এই ছবিটি আমি অনেক দিন আগে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে বাচ্চাটিকে নিজের ফটো তোলা হয়েছিল। এবার তার সঙ্গে আমার মনে হলো যে এই বাচ্চা তো একটা নেচারের জিনিস, বাচ্চার সঙ্গে এই যে ওর চোখের কথা, কিন্তু এই শান্ত দুটো যে প্রাণী রয়েছে, এরা নিজেদের মধ্যে একটা বক্তব্য কোথাও একটা রাখছে। এই ছবিটার মধ্যে আমি সেটা ফুটিয়ে তুলতে চেয়েছি। এই ছবিটি হচ্ছে একটা ধ্বংসের পরে আমাদের যে সৃষ্টি হয়, পেছনে আমার ধ্বংসটা দেখানো হয়েছে, আর সামনে যে নতুন করে প্রাণের আমাদের জন্ম হয়, সৃষ্টি হয়, সেই সৃষ্টিটা দেখানো হয়েছে। আমি এইভাবে নেচারের সঙ্গে আমার রং তুলে দিয়ে ছবি দুটো বুঝিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্রিলিকে করা হয়েছে, ক্যানভাসে করা হয়েছে। আমি সম্পূর্ণ এটা তুলি দিয়েই কাজ হয়েছে। নমস্কার, আমি নারায়ণ দাস। আমি একজন চিত্রশিল্পী, ছবি আঁকি। তো আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। বিভিন্ন ভারতবর্ষের কোণে কোণে আমাকে ভ্রমণ করতে হয় ছবি দেখার জন্য, ছবি কালেকশন করার জন্য, ছবি আঁকার জন্য। আপনারা দেখছেন যে আমি বিশেষ করে প্রকৃতির ওপরেই আমি ছবিগুলো করি। আমি দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে আমি এই প্রকৃতির ওপরে ছবি আঁকি। এখানে আমি একটা ল্যান্ডস্কেপ দেখছেন, যেটা পাথরের ওপরে জল। এটা কিভাবে আমার সৃষ্টি হলো, কিভাবে ভাবনা চিন্তাটা আসলো। ওপর থেকে ঝর্নার যে জলগুলো দেখছেন, যে ওপর থেকে ঝর্নার জলগুলো আসছে, এইবার জলটা চলে যাচ্ছে বালির নিচে। বালির নিচ থেকে অনেক পাথর, নুড়ি পাথর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জলটা কোথায় যাবে, নুড়ি পাথর দিয়ে আবার ঠেলে ওপর দিকে বার করে দিচ্ছে। এ অভূতপূর্ব দৃশ্য। আমি প্রীতম ভট্টাচার্য। আমি শান্তিনিকেতন থেকে, কলা ভবন থেকে পড়াশুনো করেছি, মাস্টার্সও করেছি রবীন্দ্রভারতী থেকে। তো এখন আমি নেচারের উপর কাজ করছি মেনলি। তো এখানে যেটা রয়েছে, যে আমরা যে গাছপালা কেটে ফেলছি এবং ফেলে প্রচণ্ড ক্রাউডেড সিটিতে পরিণত করছি সব কিছুকে, টাউনটাকে। তো তার উপর আছে গ্রিনারি একদম শেষ হয়ে যাচ্ছে আমাদের ভিতর থেকে। এটা হচ্ছে এই ছবিটার বিষয়বস্তু আর কি। এইটা পুরোপুরি রয়েছে, এটা একটা পাহাড়ি ল্যান্ডস্কেপ।
এটা হচ্ছে ওই যে এখন যে ল্যান্ডস্লাইড হচ্ছে, মানে এত ধস নেমে যাচ্ছে চারিদিকে, সব কিছু গাছ ফাছ কেটে ফেলার কারণে যে প্রকৃতি আমাদের উপর ভীষণভাবে রুষ্ট হয়ে উঠেছে, সেটাই আমি টেকনিক বলতে এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস। আমি স্প্যাচুলা দিয়ে মেনলি কাজ করি, স্প্যাচুলা ইউজ করে। টেকনিক এর থেকে বেশি কিছু বলবো না। কলকাতাটা হচ্ছে জলমগ্ন কলকাতার একটা কাজ। কলকাতার যে মানে বর্ষার ওয়েদার, যখন বর্ষা হয় সামান্য বৃষ্টিতেই পুরোপুরি একদম জলমগ্ন হয়ে পড়ে, তার উপরই কাজটা করা আছে। হ্যাঁ, ওই ভাঙাচোরা বলতে মানে আমার কাজগুলো জেনারেলি যেটা আমার মেন বক্তব্য কাজের মধ্যে দিয়ে যে আমরা গ্রিনটাকে যেন বাঁচিয়ে রাখি পুরোপুরি। কলকাতা যে মানে সামান্য বৃষ্টিতে এখানে জলমগ্ন হয়ে পড়ে একদম বিচ্ছিরিভাবে, তার উপর করা। আর মেনলি এটাই। আর এই যে আমার যে ভঙ্গুর নেচারটা রয়েছে কাজের মধ্যে, এটা হচ্ছে ওই প্রকৃতি যে ধ্বংসের মুখে এখন, সেই জিনিসটা বোঝাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি জেনারেলি আমার কাজগুলো মোটামুটি সবকটা কাজই আমি, যদিও সাবজেক্টিভ, কিন্তু ফর্ম নিয়ে খেলা করাটা আমার একটা মানে পছন্দের ব্যাপার আর কি। ফর্ম আর কালার এটাকে নিয়ে খেলতেই আমার ভালো লাগে ছবিতে। এই কাজটাতে এসে আমি দেখাচ্ছি যে যে পাহাড়ের যে এরিয়াগুলো, ওখানে যেখানে গ্রিন হওয়ার দরকার ছিল ওখানে গ্রিন তো নেই, উল্টে মানে বিভিন্ন রকম মানে বাড়ি, মানে ছোটো 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 ছোটো, এখন হোমস্টের নাম করেও মানে সমস্ত গাছপালা কেটে ফেলে পাহাড়কে মানে বাড়িময় করে দেওয়া হচ্ছে, যেটা উচিত নয়। যে কারণে মানে পুরো নেচার আমাদের মানে একটা সময় আমাদের প্রতিশোধ নেবে এবং সব কিছু শেষ করে দেবে। তার আগে যাতে মানুষ সাবধান হয়, তার জন্যই আমার এই কাজগুলো। হ্যাঁ, আমি একটু বড় কাজ করছি। এটা অ্যাকচুয়ালি আমি কলা ভবন থেকে যেহেতু পড়েছি, তো প্রসিডিওর বলতে তো টেকনিকটা আমাদের শেখানো হয় কলা ভবনে, কীভাবে বড় ছবি হ্যান্ডেল করা হবে, কী করা হবে। আর যেহেতু নেচারকে ধরে কাজ করা, তো নেচারকে আমার যেন মনে হয় যে খুব ছোটোর মধ্যে আবদ্ধ করে রাখলে ঠিক নেচারের এটা আসে না। তো আমি আরও বড় বড় কাজ করি। ইনফ্যাক্ট আমার আরও ভালো লাগে বড় বড় কাজ করতে। আমার 6 ফুট 7 ফুট কাজও আমার আছে। আমি বড় কাজে আমি মজা পাই। হ্যান্ডলিং করা একটু যত্ন বেশি করতে হয়, এটুকুনি। প্রগতির দিন, প্রগতি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করে চলেছে। আমরা মূলত ছবি নিয়ে যেমন কাজ করি, তেমনি সাংস্কৃতিকের অন্য পরিমণ্ডল নিয়েও, গান বাজনা নিয়েও কাজ করি। দীর্ঘ 22 বছর ধরে প্রগতির পথ চলা। আমরা এক্সিবিশনের আয়োজন করি, সেমিনার করি, ওয়ার্কশপ করি, বিভিন্ন ধরনের আর্ট ওরিয়েন্টেড কাজ এবং কালচার ওরিয়েন্টেড কাজ করি। আমরা পশ্চিমবঙ্গের কলকাতায় যেমন করি, জেলাগুলোতে করি, জেলা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, তাছাড়া বাংলাদেশে আমরা করেছি, নেপালে করেছি, ভুটানের আয়োজন চলছে। সব মিলিয়ে আমরা আর্ট অ্যান্ড কালচার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। আজকে এখানে যেটা দেখছেন আপনারা, মূলত আজকে আরম্ভ হয়েছে 41 জন শিল্পী নিয়ে। 10 তারিখ থেকে 15 তারিখ 6 দিন ধরে চলবে বিড়লা আর্ট একাডেমির 2nd ফ্লোরে। এতে মোট 103টে ছবি আছে, স্কাল্পচার আছে, ফটোগ্রাফি আছে, সব মিলিয়ে শিল্পের এক সমাহার বলতে পারেন আপনারা। এখানে যে শিল্পীরা এসছেন তারা যেমন কলকাতা শিল্পী আছেন, বিভিন্ন জেলার শিল্পী আছে, তাছাড়া কলকাতা জেলা বাদ দিয়ে অন্যান্য রাজ্য থেকেও অনেকে এসছেন। তারা তাদের শিল্পকর্ম যেমন দিয়েছেন, উপস্থিত থেকেছেন আজকের এই প্রদর্শনীতে। চলবে 15 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমাদের সেমিনার আছে, অন্যান্য আলোচনা আছে, সব নিয়ে এই 6 দিন ধরে আমাদের এখানে শিল্পের কাজ কারবার চলবে। সেমিনার 14 তারিখ শনিবার 4টে থেকে।
আপনারা এতক্ষণ দেখলেন প্রগতির আয়োজনে নেচার অর্থাৎ প্রকৃতি এই শিরোনামে চিত্রকলা, আলোকচিত্র, ভাস্কর্য প্রদর্শনী ও তার উদ্বোধনী অনুষ্ঠান। 10ই জুন 2025 উদ্বোধন হলো এই প্রদর্শনী। উদ্বোধন করলেন চিত্রশিল্পী বাদল পাল, শিল্পকলা ঐতিহাসিক প্রশান্ত দাঁ, শিল্পী মলয় দাস এবং চিত্রশিল্পী সুজিত কুমার ঘোষ। বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে 15ই জুন 2025 অবধি চলবে এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 8টা। এই রকম আরও অনেক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। বং দর্পণ, বিনোদন সবার জন্য।